সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন ধানের কাদা থেকে শুরু করে ধানের থুর আসা পর্যন্ত কি কি সার কিভাবে প্রয়োগ করলে আপনার ধানের ফলন হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শক মণ্ডলী, ভিডিওটি না টেনে পুরো কন্টিনিউ করুন এবং আপনার ধানের ফলন কিভাবে বৃদ্ধি করবেন বা বেশি ফলন পাবেন সে বিষয়ে আলোচনা করব। তো দর্শক মণ্ডলী, কৃষক ভাইরা ধান আবাদের জন্য খুবই অভিজ্ঞ ব্যক্তি, কিন্তু তারা সার ব্যবহারের প্রয়োগ মাত্রা সম্পর্কে সঠিকভাবে না জানার কারণে তাদের ইচ্ছানুরূপ সার জমি তৈরি বিভিন্ন ভুলের কারণে প্রতি বিঘায় 2 থেকে 3 মণ ধান কম হয়ে থাকে। তো কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনার জমিতে 2 থেকে 3 মণ পর্যন্ত ধানের ফলন বৃদ্ধি করতে পারবেন সে বিষয়ে এখন জেনে নিন। তো দর্শক মণ্ডলী, 33% এক জমিতে কখন কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় সেটি সঠিকভাবে জানতে হবে। মূলত ধান রোপণের পর জমিতে 3 বার সার প্রয়োগ করতে হয়। এই 3 বার, একটি হলো ধান রোপণের 10 থেকে 15 দিন পর, দ্বিতীয়বার 30 থেকে 35 দিন পর, এবং আপনার ধানের যখন থুর আসবে তার 1 সপ্তাহ আগে যদি আপনারা এই 3 ভাগে বিভক্ত করে যদি সার দেন তাহলে দেখবেন যে আপনার ধানের ফলন বৃদ্ধি হবে। এক্ষেত্রে আপনার জমিতে ধান রোপণের জন্য কি কি সার লাগে এবং কি পরিমাণ লাগে। প্রথমত আসি, ইউরিয়া সার 25 কেজি, টিএসপি অথবা ডিএপি সার 15 কেজি, পটাশ সার 12 কেজি অথবা 10 কেজি, জিপসাম 10 কেজি। এক্ষেত্রে কিছু অনুখাদ্য যেমন দস্তা সার 1 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি, বোরন হাফ কেজি। এই যে কয়েকটি সারের নাম বললাম, এই সারগুলো কখন কিভাবে প্রয়োগ করতে হবে এটি হলো মূল বিষয়। জমি তৈরির সময় কি সার দিতে হবে এবং ধান রোপণের পর কোন পর্যায়ে কি পরিমাণ সার দিতে হবে সেটি আপনাদের সঠিকভাবে খেয়াল রাখতে হবে এবং সময় অনুযায়ী, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর জমিতে সঠিকভাবে সার দিতে হবে। তাহলেই আপনারা দেখবেন যে ধানের ফলন খুব সুন্দর হবে। তো দর্শক মণ্ডলী, এখন আসি, জমি যখন চাষ দিবেন, অর্থাৎ শেষ চাষ দেওয়ার আগে সার দিয়ে তারপর চাষ দিয়ে তারপর মই দিবেন। মই দেওয়ার পর আপনার জমিতে ধান রোপণ করে ফেলবেন। এক্ষেত্রে ইউরিয়া সার কখনোই আপনার জমিতে ধান রোপণের সময় অর্থাৎ জমি তৈরির সময় ব্যবহার করবেন না। ইউরিয়া সার ব্যবহার করতে হবে 3 সময়। 1, 25 কেজি ইউরিয়ার যে হিসাবটা বললাম, প্রথমে যখন জমিতে ধান রোপণ করবেন, রোপণ করার 10 থেকে 15 দিন পর 10 কেজি পরিমাণ ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন। তারপর 30 থেকে 35 দিন পর 8 কেজি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন। এরপর যে শেষ সার প্রয়োগ করবেন সেটি হলো জমিতে যখন থুর আসবে তার 1 সপ্তাহ আগে ইউরিয়া সার প্রয়োগ করবেন। যদি আপনার জমির অবস্থা খুবই সবুজ থাকে তাহলে ইউরিয়া সার প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি মনে হয় ইউরিয়া সারের ঘাটতি রয়েছে তাহলে সাথে 5 কেজি পরিমাণ পটাশ সার মিক্সড করে তারপর আপনার জমিতে প্রয়োগ করবেন। এখন আসি, জমি তৈরির সময় কি পরিমাণ সার ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনার যে 12 কেজি পটাশ সারের কথা বলছিলাম, 7 কেজি পটাশ সার এবং 10 থেকে 12 কেজি পরিমাণ ডিএপি সার, দস্তা, ম্যাগনেসিয়াম, বোরন, এই সারগুলো জমি তৈরির শেষ চাষে আপনার জমিতে সুন্দরভাবে ছিটিয়ে প্রয়োগ করবেন। তারপর চাষ দিয়ে আপনার জমি মই দিয়ে জমিতে সার প্রয়োগ করবেন। এভাবে যদি আপনার জমিতে সার প্রয়োগ করেন তাহলে দেখবেন যে বিঘা প্রতি 2 থেকে 3 মণ পর্যন্ত ফলন বৃদ্ধি হবে। তো দর্শক মণ্ডলী, আমি যে সারের হিসাবগুলো দিলাম আপনারা আপনার জমির সাথে মিলিয়ে দেখুন আপনারা এইভাবে সার প্রয়োগ করেন কিনা। এইভাবে যদি সার প্রয়োগ করেন তাহলে আপনার ধানের ফলন আশানুরূপ হবে। তো দর্শক মণ্ডলী,
সার প্রয়োগের ক্ষেত্রে আরো কয়েকটি নির্দেশনা রয়েছে, যেমন এই আমন মৌসুমে বিশেষ করে বৃষ্টি নির্ভর ফসল, এক্ষেত্রে কিছু জমিতে পানি বেশি জমে থাকে, আবার কিছু জমিতে সামান্য পরিমাণ জমে থাকে, আবার কিছু জমি রয়েছে উঁচু জমি, এর ভিতরেও কিছু রয়েছে উর্বর, আবার কিছু রয়েছে অনুর্বর জমি। এক্ষেত্রে কৃষক ভাইরাই ভালো বলতে পারবেন যে আপনার জমি কোনটি উর্বর এবং কোন জমি অনুর্বর। অর্থাৎ যে জমিতে অধিকাংশ সময় পানির জমি থাকে সেই জমিগুলো একটু উর্বর প্রকৃতির। তো এই উর্বর জমিতে কি পরিমাণ সার লাগে? অবশ্যই কম পরিমাণ সার লাগবে। যদি সার যে হিসেব বললাম এই হিসেবে যদি সার প্রয়োগ করেন তাহলে আপনার ধানের ক্ষতি হবে। ধান পাকার সময় অর্থাৎ ধানের শীষ বের হওয়ার সময় আপনার ধান মাটিতে পড়ে যাবে, ওই অবস্থায় আপনার ওই জমি থেকে আপনারা ধান কর্তন করতে পারবেন না, অর্থাৎ কাদার সাথে মিশে যাবে, আপনার ধানের ব্যাপক ক্ষতি হবে। এক্ষেত্রে আপনার এই নিচু জমিতে, যে জমিতে পানি জমে থাকে সেই জমিতে আপনার ইউরিয়া সার কম ব্যবহার করতে হবে, পটাশ সার পরিমাণে মতো ব্যবহার করতে হবে। এই জমিতে কোনো ধরনের অনুখাদ্য যেমন বোরন, দস্তা এবং ম্যাগনেসিয়াম সার ব্যবহারের বা বোরন ব্যবহারের কোনো প্রয়োজন নেই। শুধু পটাশ সার, ডিএপি এবং কম পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করবেন, তাহলে দেখবেন যে আপনার ধানের ফলন খুব বেশি হবে। তো দর্শক মণ্ডলী, এখন আসি কোন সময়ে আপনার জমিতে কীটনাশক প্রয়োগ করবেন, ছত্রাকনাশক এবং কীটনাশক। আপনার জমিতে যখন জমির বয়স 25 দিন হবে, 20 থেকে 25 দিন। তো দর্শক মণ্ডলী, যখন জমির বয়স 25 দিন হবে সেই সময়ে আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ হতে পারে, অথবা অনেক জমিতে এই সময় মাজরা পোকার আক্রমণ হয়। তো এই মাজরা পোকার আক্রমণ দমনের জন্য এবং জমিতে যদি ছত্রাকের আক্রমণ হয় তখন আপনাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক দুটি একসাথে মিশিয়ে আপনার জমিতে প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে আপনার জমিতে বিকেল বেলায় স্প্রে করবেন। তাহলে দেখবেন যে আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ হলে দমন হবে, এবং যদি নাও আক্রমণ করে 1 মাসের ভিতরে আপনার জমিতে আর মাজরা পোকায় আক্রমণ করতে পারবে না। এবং যদি আপনার ধানে কোনো ধরনের ছত্রাক বা ব্লাস্টের আক্রমণ লক্ষণ বোঝা যায়, এই 20 থেকে 25 দিন বয়সে স্প্রে করলে আপনার জমিতে আর কোনো ধরনের মাজরা ব্লাস্টে আক্রমণ করতে পারবে না। তো দর্শক মণ্ডলী, এই ক্ষেত্রে আপনার ধানের জমিতে যদি মাজরা পোকার আক্রমণ কমাতে চান তাহলে আপনার জমিতে ডাল পুঁতে দিতে পারেন। এই ডাল পুঁতে দিলে আপনার জমিতে পাখি উড়ে এসে বসতে পারবে এবং তারা আপনার ধানের যে মাজরা পোকাগুলো রয়েছে সেগুলো খেয়ে ফেলবে, তাহলে আর মাজরা পোকায় আক্রমণ করতে পারবে না। এরপর যখন থুর আসবে, থুর আসার 1 সপ্তাহ আগে যখন সার প্রয়োগ করবেন, সার প্রয়োগ করার 2-3 দিন পর আবার কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে মিশিয়ে জমিতে সুন্দরভাবে স্প্রে করবেন। তাহলে দেখবেন যে আপনার ওই সময় যদি মাজরা পোকার আক্রমণ থাকে বা ব্লাস্টের আক্রমণ থাকে সেগুলো দমন হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, আমি যে কয়েকটি পদ্ধতি বললাম, সার প্রয়োগ পদ্ধতি, কীটনাশক পদ্ধতি, এভাবে যদি আপনার জমিতে সার কীটনাশক প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আপনার ধানের জমি ফলন 2 থেকে 3 মণ বেশি হবে। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।